আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এর বেসিক বা প্রাথমিক ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি সূচকের যে 5টি সূত্র রয়েছে সেই 5টি সূত্রের বিস্তারিত ব্যাখ্যা সহ উপস্থাপন করব তোমাদের সামনে। তো দেখো, আমরা আলোচনা শুরু করি। সূচক ও লগারিদম। অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তো কিসের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়? সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। তো সূচক থেকে কিসের সৃষ্টি হয়েছে? লগারিদমের সৃষ্টি হয়েছে। লগারিদমের সাহায্যে সংখ্যার বা রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটার এর ব্যবহারের প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়। এখনও এগুলোর বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে তা হলো: মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে, ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে, সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে, এনতম মূল ও মূলদ ভগ্নাংশ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং এনতম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে, লগারিদম ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের সূত্রাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবে, সাধারণ লগারিদম ও স্বাভাবিক লগারিদম ব্যাখ্যা করতে পারবে, সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারবে, সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক ব্যাখ্যা করতে পারবে, ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে। তো চলো এবার আমরা সূচক কি এ সম্পর্কে বিস্তারিত জানি। সূচক, আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের সূচক নিয়ম সম্পর্কে জেনেছি। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তাহলে সূচকীয় রাশি কাকে বলা হয়? সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তো দেখো, নিচে একটি কাজ দেওয়া রয়েছে। নিচের সারণীতে খালি ঘরগুলো পূরণ করো। একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ, সূচকীয় রাশি, ভিত্তি, ঘাত বা সূচক। তো দেখো, এখানে একই সংখ্যা 2 3বার গুণ অবস্থায় আছে। সূচকীয় রাশি আকারে যখন আমরা প্রকাশ করব তখন ভিত্তি হিসেবে 2 নিব, আর 2 কয়বার গুণ অবস্থায় রয়েছে? 3বার। তাহলে ঘাত হিসেবে আমরা 3 লিখব। তো এখানে 2 হচ্ছে ভিত্তি আর 3 হচ্ছে ঘাত বা সূচক। তো ভিত্তি হলো 2 আর ঘাত বা সূচক হলো 3। এবার একই সংখ্যা 3 কয়বার গুণ অবস্থায় আছে? 4বার। 1 2 3 4। তো 3 4বার গুণ অবস্থায় আছে। তো সূচকীয় রাশি আকারে যখন প্রকাশ করব তখন একটা 3 ভিত্তি হিসেবে নিব, এরপর 4বার গুণ অবস্থায় আছে, যতবার গুণ অবস্থায় থাকবে সেটাই হচ্ছে কি আমাদের ঘাত। তো এখানে 4বার গুণ অবস্থায় রয়েছে তাই আমরা ঘাত হিসেবে 4 দিলাম। তো ভিত্তি হচ্ছে 3 এবং ঘাত বা সূচক হচ্ছে কত? 4। এ কয়বার গুণ অবস্থায় আছে? এ 3বার গুণ অবস্থায় আছে। তাহলে সূচকীয় রাশি আকারে প্রকাশ করলে a টু দি পাওয়ার 3। এ হচ্ছে ভিত্তি আর ঘাত হচ্ছে কত? 3।
একই সংখ্যা বি কয়বার গুণ অবস্থায় আছে? 5 বার। 1 2 3 4 5 বার। তো এখানে আমরা সূচকের রাশি আকারে যখন প্রকাশ করব তখন বি টু দি পাওয়ার 5 লিখব, অর্থাৎ ভিত্তি হিসেবে বি নিব আর ঘাত দিব আমরা কত? 5, কারণ এখানে 5 বার গুণ অবস্থায় আছে। তো ভিত্তি হচ্ছে বি এবং ঘাত হচ্ছে কত? 5। আশা করি এ কাজের যে খালি ঘরগুলো ছিল সে খালি ঘরগুলো পূরণ করা তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার নিচে বিস্তারিত আলোচনা করি। এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হলো এ টু দি পাওয়ার এন। তার মানে এ টু দি পাওয়ার এন, এ হচ্ছে বাস্তব সংখ্যা এবং এন হচ্ছে ক্রমিক গুণফল। তো এখানে এর উপর ঘাত হিসেবে এন আছে, তার মানে এন সংখ্যক বার এ গুণ অবস্থায় আছে, অর্থাৎ এ গুণ এ গুণ এ ডট ডট করে গুণ এ, অর্থাৎ এন সংখ্যক বার এ সমান আমরা এ টু দি পাওয়ার এন লিখতে পারি। এখানে এন হলো সূচক বা ঘাত এবং এ হলো ভিত্তি। তো দেখো এ হচ্ছে আমাদের ভিত্তি আর উপরে যেটা ঘাত হিসেবে আছে এটা হচ্ছে আমাদের ঘাত বা পাওয়ারও বলতে পারো। আবার বিপরীত ক্রমে এ টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারি এ গুণ এ গুণ এ গুণ এ ডট ডট করে গুণ এ, এন সংখ্যক বার এ। সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ ভিত্তি এ বিলংস টু আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট হচ্ছে ভিত্তি এ, এবং সূচক এন বিলংস টু কিউ, অর্থাৎ মূলদ সংখ্যার সেট হচ্ছে সূচক এন। এর জন্য এ টু দি পাওয়ার এন সংজ্ঞায়িত, অর্থাৎ এখানে আমরা এ টু দি পাওয়ার এন তার মানে ভিত্তি হিসেবে আমরা এ লিখে তার উপর ঘাত হিসেবে এন দিতে পারি। এনকে আমরা ঘাত বলতে পারি, পাওয়ার বলতে পারি, সূচক বলতে পারি, তিনটা নামে অবহিত করা যায়। আর এ হচ্ছে কি বেজ বা ভিত্তি, ভিত্তির ইংরেজি হচ্ছে বেজ। বিশেষ ক্ষেত্রে এন বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যেই সেটের উপাদান হচ্ছে এন ধরা হয়। তাছাড়া অমূলদ সূচকও সেট হতে পারে, তবে সেটা মাধ্যমিক স্তরের পাঠ্যসূচিতে বহির্ভূত বলে এখানে আর আলোচনা করা হয়নি। চলো এবার আমরা সূচকের যে সূত্র রয়েছে 5টি সূত্র, সেই 5টি সূত্র আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ জানার চেষ্টা করি। সূচকের সূত্রাবলী ধরি এ বিলংস টু আর, অর্থাৎ আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, যেই সেটের উপাদান হচ্ছে এ, এটা হলো ভিত্তি, এবং এম এন বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যার সদস্য এম এবং এন, অর্থাৎ এখানে আমরা সূচক হিসেবে এম এবং এনকে ব্যবহার করব। সূত্র নাম্বার 1, গুণফলের সূত্র। তো দেখো এখানে আমরা সূত্র হিসেবে চিহ্নিত করতে পারি। 1 নাম্বার সূত্রটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সূত্রই গুরুত্বপূর্ণ, তবে সবগুলো সূত্রই তোমাদের নোট করে রাখতে হবে, এগুলো নোট করে রাখতে পারো। তো দেখো গুণের ক্ষেত্রে আমরা সূচকের যে নিয়মটা অনুসরণ করব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান, এখানে দেখো ভিত্তি যদি একই হয় তো ভিত্তি কত? ভিত্তি হচ্ছে এ আর ঘাত হচ্ছে এম বা সূচক হচ্ছে এম। আবার এটারও ভিত্তি হচ্ছে এ আর সূচক বা ঘাত হচ্ছে এন। তো ভিত্তি যেহেতু একই, তো গুণের সময় ভিত্তি একই হলে একটা ভিত্তি লিখতে হবে আর উপরের যে ঘাত বা সূচকগুলো রয়েছে সেই সূচকগুলো যোগ করতে হয় গুণের সময়। তাহলে এখানে এম প্লাস এন, এটা হচ্ছে আমাদের গুণের সূত্র। এর পরবর্তীতে আসি আমরা 2 নম্বরে ভাগের সূত্র। তো দেখো এখানে 2 নাম্বার
ভাগ, তো ভাগের সূত্রের ক্ষেত্রে আমরা এভাবে উপস্থাপন করতে পারি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান, এখানে দেখো লবের ভিত্তি আর হরের ভিত্তি একই a, আর ঘাত হিসেবে আছে কত, লবে m আর হরে আছে n। তো দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব, আর ভাগের সময় এই যে সূচক থেকে সূচক বাদ দিতে হবে, তার মানে m থেকে n বিয়োগ করতে হবে। তবে যদি m বড় হয় সেক্ষেত্রে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। m বড় বা n এর সমান, সেক্ষেত্রে আমরা দুই ভিত্তি থেকে একটা ভিত্তি a লিখব আর m মাইনাস n লিখব। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি এই nটা বড় হয়, n বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করব, n বড় হবে আর m ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে অর দিলাম আমরা। তো এখানে দেখো আমরা এবার ধরব হচ্ছে m ছোট আর nটা বড়, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান, এখানে বড় হচ্ছে কোনটা, বড় হচ্ছে n। তাহলে আমরা দুই ভিত্তি থেকে আগে একটা ভিত্তি লিখে নিই, নেওয়ার পর m থেকে n বাদ করি, m মাইনাস n। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে n বড় হবে, nটা হবে কি বড়, তাহলে n থেকে আমরা m বাদ দেব। তো সেই ক্ষেত্রে এটা যদি আমরা চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ঘাত একটা লিখতে হবে a, আর এখানে মাইনাসটা আমরা কমন নিব। মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস n প্লাস n হবে, আর প্লাস m মাইনাস m হবে। এবার এই যে এখানে সূচক বা ঘাত হিসেবে আছে মাইনাস n মাইনাস m এর উপরে, অর্থাৎ ঘাতের উপরে। তো সেই ক্ষেত্রে এই যে মাইনাসটাকে সূচকের বিধি অনুসারে আমরা ভাগ করে দিতে পারি। এরপর এই যে ঘাত এ আছে, এ থাকলো, আর এই ঘাতের উপরে, সরি এটা ভিত্তি এ থাকলো, আর এই ভিত্তির উপরে ঘাতটা বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, n মাইনাস m। আর দেখো যে এখানে ভাগ হয়েছে হচ্ছে মাইনাসটা, তো উপরে কিছু নাই, কিছু নাই মানে কি 1, কিছু নাই মানে 1। তাহলে আমরা যদি n বড় হয় আর m ছোট হয় সেক্ষেত্রে আমরা এই নিয়মটা অনুসরণ করতে পারি, 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। তো দেখো এই যে এইভাবে দেওয়া হয়েছে, এই যে এটা 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। তো আশা করি বুঝতে পেরেছ। তো এই গেল আমাদের 2 নাম্বার সূত্র। তো নিচে দেখো একটি ছক দেওয়া রয়েছে, ছকে কি বলা হয়েছে সেটা লক্ষ্য করি, নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো। তো নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করব। a ডাজ নট ইকুয়াল 0, তার মানে a হলো ভিত্তি, আর ভিত্তির মান কখনোই শূন্য হওয়া যাবে না। m বড় এবং n ছোট, সেই ক্ষেত্রে আমাদের নিচের যেই ঘরগুলো পূরণ করতে হবে। তো m এর মান ধরা হয়েছে 5, আর n এর মান ধরা হয়েছে কত, 3। এখন আমরা এখানে লক্ষ্য করি a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 3, তার মানে এখানে ভিত্তি a, এখানে ঘাত হিসেবে আছে কত, 5, তার মানে এখানে ভিত্তি a 5 বার গুণ অবস্থায় আছে। তো এখানে দেখো আমরা 5 বার গুণ অবস্থায় নিয়েছি, a 5 বার গুণ অবস্থায় নেওয়া হয়েছে। এরপর a টু দি পাওয়ার 3 আছে, তার মানে a 3 বার গুণ অবস্থায় আছে। তো এখানে a 3 বার গুণ অবস্থায় নেওয়া হলো। এখন এই যে প্রথম বন্ধনী, আমরা উভয়টারই প্রথম বন্ধনী তুলে দিয়েছি, দেওয়ার পর এখানে থাকে কত, 5টা, আর এখানে 3টা, 8টা। তো একত্রে আমরা 8টা গুণ অবস্থায় দিয়েছি a। তাহলে এখানে ভিত্তি হিসেবে আমরা a লিখব, আর তার উপর পাওয়ার হিসেবে দেব a যতবার গুণ অবস্থায় থাকবে। তো ভিত্তি হিসেবে একটা a লেখা হয়েছে, আর এখানে 8 বার গুণ অবস্থায় আছে, তাই 8 লেখা হয়েছে। আর এটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে তুমি এইভাবে লিখতে পারো, গুণের সূচক নিয়ম অনুসরণ করে a টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার 3। তো দুটা ভিত্তি একই, সেক্ষেত্রে আমরা একটা ভিত্তি a লিখব, আর এই যে সূচক বা ঘাতগুলো আমরা কি করে দেব, যোগ করে দেব। তার মানে 5 প্লাস 3 সমান, আমরা a টু দি পাওয়ার কত, 5 আর 3 যোগ করলে আমরা পাবো কত, 8।
এটা লিখতে পারি। তো দেখো a⁸ আশা করি বুঝতে পেরেছ। এবার নিচের এই ছকটি পূরণ করতে হবে। তো দেখো এখানে এ কয়বার গুণ অবস্থায় আছে, এ আছে হচ্ছে 5 বার গুণ অবস্থায় আছে। তাহলে 5 বার লিখি, এ গুণ এ গুণ এ গুণ এ, 1 2 3 4টা হলো, আরেকটা 5টা, বাই a⁴ আছে, তার মানে এ 3 বার গুণ অবস্থায় আছে। তো 3 বার লিখি, এ গুণ এ গুণ এ। এবার যে কাজ করতে হবে সেটি হলো এই যে নিচের হরের এ দ্বারা লবের এ কে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো কতটা, এখানকার 3টা এ দ্বারা যদি 5টা এ কে ভাগ করি তাহলে 3টা কাটা যাবে, থাকবে কয়টা, এই যে 2টা থাকবে। তাহলে আমরা এখানে একটা এ লিখে কয়টা গুণ অবস্থায় থাকলো, 2টা, এই যে এটা আর এটা এ কাটে, এই এ এ কাটে কাটে, এটা আর এটা কাটে, তাহলে এখানে থাকে কত, 2টা, তার মানে a²। তো এই হচ্ছে আমাদের এই অংশের কাজ, অর্থাৎ m = 5 হলে আর n = 3 হলে। এবার আসি আমরা a does not equal 0, n বড় আর m ছোট হলে, অর্থাৎ m এর মান হচ্ছে 3 আর n এর মান হচ্ছে কত, 5। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো a⁴ অর্থাৎ a কয়বার গুণ অবস্থায় আছে, 3 বার। তো এখানে আমরা 3 বার গুণ অবস্থায় দিয়ে দিই, a গুণ a গুণ a, 3 বার গুণ a কয়বার গুণ অবস্থায় আছে, 5 বার। তাহলে 5 বার লিখি, a গুণ a গুণ a গুণ a, 1 2 3 4, আরেকবার 5। এবার এই প্রথম বন্ধনী এটা তুলে দিতে হবে, তুলে দিয়ে আমরা এই 3টা আর 5টা 8টা এ গুণ অবস্থায় দিয়ে দেব, 1 2 3 4 5 6 7 8 সমান, এখানে দেখো 8টা এ গুণ অবস্থায় আছে, তার মানে কি একটা এ ভিত্তি হিসেবে লিখব, আর ঘাত হিসেবে আমরা দেব 8টা যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু 8 দেব। এটাকে আবার সংক্ষেপে তুমি এভাবে লিখতে পারো, এখানে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব, আর এখানে 3 আর 5 অর্থাৎ সূচকগুলো যোগ করব, 3 + 5। তো 3 আর 5 যোগ করলে কত হয়, a⁸ হয়। তার মানে মিডিলের এই যে এই রাশিটা আমরা সূচকীয় রাশিটা পেয়ে যাই। তো পরবর্তী নাম্বারটা এটা সমাধান করাই আছে, এটা আর করার দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ছকটিও তোমরা বুঝতে পেরেছ। অতএব সাধারণভাবে a⁴m ইন্টু a⁴n, অর্থাৎ গুণের সূচকের বিধি অনুসারে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব, আর এই সূচকগুলো কি হবে, যোগ হবে, m + n। আর ভাগের ক্ষেত্রে কি হবে, a⁴m বাই a⁴n, তার মানে এখানে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব, আর এই যে ঘাত থেকে এই ঘাত কি করব, বিয়োগ করব, তার মানে ঘাত থেকে ঘাত বিয়োগ m - n। তো দেখো এটা আমরা পেয়েছি যখন m আর n সমান হবে অথবা m এর মানটা বড় হবে, সেই ক্ষেত্রে আমাদের এটা গ্রহণযোগ্য হবে। আর এই অপশানটা তো তোমাদের দেখাইলাম, যখন n বড় হবে আর m ছোট হবে তখন। 3 নাম্বার সূত্রে গুণফলের ঘাত। তো গুণফলের ঘাত আমরা এখানে লক্ষ্য করি, 3 নাম্বার সূত্র গুণফলের ঘাত। তো গুণফলের ঘাত মনে করো এ বি গুণ অবস্থায় রয়েছে, আর তার উপরে ঘাত হিসেবে রয়েছে n। তার মানে এখানে আমাদের বুঝতে হবে এ বি উভয়ের উপরে ঘাত হিসেবে n আছে, তার মানে এর উপরেও পাওয়ার বা ঘাত n ইন্টু বি এর উপরেও ঘাত হিসেবে n আছে, আর এ বিটা তো গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা এখানে গুণ দিলাম। তো আমরা একে যদি লক্ষ্য করি অন্যভাবে, তাহলে এর মান কত, 5। এখানে লক্ষ্য করি তো দেখো এর মান 5 গুণ বি এর মান হচ্ছে 2, তার উপর ঘাত হিসেবে আছে কত, 3। তার মানে এখানে তোমাদের বুঝতে হবে যে 5 × 2, এখানে ঘাত হিসেবে যত থাকবে ততবার গুণ অবস্থায় থাকবে। তো 3 আছে, 3 বার গুণ অবস্থায় আছে,
তো 5/2 আমরা 3 বার গুণ অবস্থায় নিই। একবার, 5/2 2 বার, 5/2 তো না, ইন্টু 2 3 বার। তো 3 বার গুণ অবস্থায় গেল। এখানে 5 কয়বার আছে? 1 2 3 বার। তো আমরা 5 গুলো একত্রে নিই, 1 2 3 গুণ 2 কয়বার গুণ অবস্থায় আছে? 3 বার। তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে সমান, এখানে ভিত্তি কত? 5, তো 5 একটা লিখি। আর কয়বার গুণ অবস্থায় আছে? 3 বার। গুণ ভিত্তি কত? এখানে 2, তো 2 কয়বার গুণ অবস্থায় আছে? 3 বার। তাহলে এখানে 3। তাহলে 5 এর উপরও 3, আবার 2 এর উপরও 3। তো দেখো 5 এর উপরও 3, 2 এর উপরও 3। আবার একে সাধারণভাবে যদি আমরা এভাবে লক্ষ্য করি, সাধারণভাবে এ বি তার উপর ঘাত হিসেবে আছে কত? n। তার মানে এই যে এ বিটা গুণ অবস্থায় আছে n সংখ্যক বার। তো এখানে এ বি গুণ এ বি গুণ এ বি গুণ ডট ডট করে গুণ এ বি, অর্থাৎ এখানে এ বি কয়বার গুণ অবস্থায় আছে সেটা আমরা জানি না। এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ মনে করে একটা স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রেখে এখানে গুণ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হলো, এখানে এ কয়বার গুণ অবস্থায় আছে? এ আছে অনেকবার। তো সেই ক্ষেত্রে আমরা একটা এ এক জায়গায় নিই, গুণ এ গুণ ডট ডট করে আবার এখানে একটা এ আছে। আবার এখানে বি কয়বার গুণ অবস্থায় আছে? দেখো এখানে বিও আছে অসংখ্যবার। তাহলে বি গুণ বি আবার ডট ডট করে গুণ বি। তাহলে এখানে প্রত্যেকটার ঘাত হচ্ছে এ, তাহলে একটা ঘাত লিখলাম এ। আর কয়বার আছে? এখানে এন সংখ্যক বার আছে, এন গুণ এখানে বি অসংখ্যবার গুণ অবস্থায় আছে, তার মানে এন সংখ্যক বার। তাহলে এখানে আমরা এন নিয়ে নিই। তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তো দেখো এভাবে আমরা সাধারণভাবেও প্রকাশ করতে পারি। এবার যাই 4 নাম্বার সূত্রে, ভাগফলের ঘাত। তো দেখো ভাগফলের ঘাতে আমরা যে কাজ করব সেটি হচ্ছে সূত্র নাম্বার 4, ভাগফলের ঘাত। আচ্ছা, ভাগফলের ঘাতের ক্ষেত্রে এ টু এ বাই বি, এ কে বি দ্বারা ভাগ করব, তার উপর ঘাত হিসেবে কত? এন। তার মানে এখানে তোমাদের বুঝতে হবে যে এ এবং বি উভয়ের উপরে ঘাত হিসেবে এন আছে। তাহলে এর উপর ঘাত এন এবং বি এর উপরও ঘাত এন। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বি ডাজ নট ইকুয়াল 0। কারণ এই যে ঘাত বি অর্থাৎ হর বি এর মান 0 হওয়া যাবে না। যদি 0 হয় তাহলে সম্পূর্ণ রাশিটাই 0 হবে, তার মানে এর কোনো ভ্যালুই থাকবে না। তার মানে 0 বাদে যে কোনো সংখ্যাই হতে পারে। আচ্ছা দেখো এখানে আমরা লক্ষ্য করি, এর মান যদি 5 হয় আর বি এর মান 2 হয় তখন কি হতে পারে? লক্ষ্য করি b/2 তার উপর ঘাত হিসেবে আছে কত? 3। তো দেখো এখানে b/2 কয়বার গুণ অবস্থায় আছে? তো ঘাত যতবার থাকবে ততবার থাকবে গুণ অবস্থায়, তাহলে 3 বার আছে। তাহলে 5/2 3 বার লিখবো আমরা, 5/2 ইন্টু 5/2। আচ্ছা 3 বার গুণ অবস্থায় দিলাম। তো এখানে দেখো 5 কয়বার লবে গুণ অবস্থায় আছে? 3 বার। তাহলে একটা 5 লিখে তার উপর ঘাত হিসেবে 3 দেব। আবার এখানে হরে 2 কয়বার গুণ অবস্থায় আছে? 3 বার। তাহলে একটা 2 লিখে তার উপর ঘাত হিসেবে আমরা 3 দিয়ে দেব। তো একে যদি আবার সাধারণভাবে আমরা ভাঙ্গাই তাহলে কি পাবো? সাধারণভাবে তো দেখো সাধারণভাবে আমরা এইভাবে নিয়ে আসতে পারি যে এ বাই বি তার উপর ঘাত হিসেবে আছে কত? এন।
অর্থাৎ n সংখ্যক বার a বাই b গুণ অবস্থায় আছে। তো এখানে আমরা লিখব a বাই b ইন্টু a বাই b ইন্টু a বাই b, মিনিমাম 3টা দিলেই হবে, গুণ ডট ডট করে গুণ a বাই b। আচ্ছা, এখানে a কয়বার গুণ অবস্থায় আছে, a দিলাম। তো a সব একটা a থেকে ঘাত হিসেবে আমরা একটা ঘাত হিসেবে একটা a লিখব। তো এটা ঘাত তো না, এটা ভিত্তি, ভিত্তি হিসেবে আমরা a লিখব। আর এখানে ঘাত কত আছে, ঘাত হচ্ছে n। আর এখানে b কয়বার গুণ অবস্থায় আছে, তো ভিত্তি হিসেবে আমরা একটা b লিখব। আর ঘাত কত হবে, ঘাত হচ্ছে n। তো দেখো যেটাই দেওয়া হয়েছে এখানে এভাবে। এরপরে আসি আমরা ঘাতের ঘাতে। 5 নাম্বার সূত্র, ঘাতের ঘাত। তো ঘাতের ঘাত এখানে লক্ষ্য করি, a টু দি পাওয়ার m ইন্টু পাওয়ার n। তো ঘাতের ঘাত যদি হয়, অর্থাৎ এই যে ভিত্তি হচ্ছে a, তার উপর ঘাত হচ্ছে m, এবং তার উপর আবার ঘাত কত, n। তো এই দুই ঘাত কি করতে হয়, গুণ করতে হয়, m আর n গুণ করতে হবে। তাহলে ভিত্তি হিসেবে একটা a লিখব আর m আর n গুণ করে দেব, m n। তো আচ্ছা, এটাকে আমরা আরও বিভিন্ন উপায়ে বর্ণনা করতে পারি। তো অত বর্ণনা করার দরকার নেই, এগুলো তোমরা যে শুধুমাত্র এটা পারলেই হবে যে ঘাতের ঘাত হলে পরে এই ঘাত দ্বারা এই ঘাতকে আমরা কি করব, গুণ করব। তাহলে a ভিত্তি হিসেবে আছে আর ঘাত হচ্ছে কত, mn। তো দেখো, অতএব a ঘাত m তার উপর ঘাত n, তার মানে এই দুটাকে গুণ করা হয়েছে, গুণ করে a ভিত্তি আর তার উপর ঘাত হিসাবে mn। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আজকের আলোচনা। আগামী পর্বে আমরা শূন্য ও ঋণাত্মক সূচক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।